থিঙ্কঅ্যাবাউটের আরও একটি ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ওয়েবিনারটি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের উপরে। আমাদের গেস্ট হিসেবে আমাদের সাথে আছে অভিষেক চক্রবর্তী। অভিষেক আমাদের সাথে যুক্ত হয়েছে আশা করি। ওয়েলকাম অভিষেক। নমস্কার দাদা। আমরা আজকে এই ওয়েবিনারটি আয়োজন করেছি তোমার উচ্চশিক্ষা যাত্রা সম্পর্কে জানার জন্য। তো শুরুতে যে প্রশ্নটি আমি তোমাকে করতে চাই সেটা হচ্ছে যে তোমার এই জার্নিটা কোথা থেকে শুরু এবং কোথা থেকে চিন্তা করলে যে তুমি উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে চাও, তারপরে তুমি কি কি স্টেপ নিলে? আচ্ছা, আমি প্রথমে শুরু করি যে আমি আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করছি এই শাহজালাল ইসলাম থেকে আর কি। তো মেজর ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডটার কথা যদি চিন্তা করি তাহলে মেইনলি দেখা যায় যে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাইডে থাকে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে বেসিক্যালি আমরা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হবো আসলে। এখন বাট হায়ার স্টাডিজ এর বিষয়টার কথা হইতেছে যে যখন ধরেন এক সময় গিয়ে দেখেন, আপনি চিন্তা করেন যে আপনি আসলে যে কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চুজ করছিলেন, ধরেন আপনি কোনো কিছুতে একটু ইনোভেট করতে চান বা এমন কিছুতে কন্ট্রিবিউট করতে চান যেটা আসলে কোনো নোবেল কিছু, তখন আসলে দেখা যায় যে ওই ডেভেলপমেন্ট সেক্টর থেকে আসলে ওই জিনিসটা এত বেশি পসিবল হয়ে ওঠে না। তখন ওইগুলা নিয়ে ঘাটতে ঘাটতে এক সময় দেখা গেল যে আসলে মেইনলি আমরা যে পারপোজে বা আমরা যে টুলস গুলো ইউজ করি বা যে ইনোভেটিভ জিনিসগুলো আমরা ডে টু ডে লাইফে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করি, তো ওইগুলো আসলে মেইনলি হইতেছে একজন মানে রিসার্চারের কোনো একটা পেপারের অ্যাপ্লিকেশন টাইপের। তো ওইটা নিয়েই আসলে যখন দেখলাম যে আসলে মেইন কোর জিনিসে যখন তখনই অ্যাপ্লাই করতে পারবো, যখন আমি ওই লাইনে আর কি যখন যাব, তখনই আর কি ধরেন এই ক্যারিয়ার পার্টটা আর কি অপশন হিসেবে মাথায় আসলো। এটা কত সালের দিকে, মানে চাকরির মাঝখানে নাকি চাকরি করার আগ থেকে? না, চাকরির মাঝখানে আসলে, কারণ আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যখন গেলাম, তো আমাদের হচ্ছে 4-1-এ ভার্সিটির একটা ইন্টার্নশিপ ছিল আর কি, যে ম্যান্ডেটরি একটা ইন্টার্নশিপ থাকে আমাদের কোর্সে। তো ওইখানে ইন্টার্নশিপের টাইমে যখন ইন্টার্নশিপ করতেছি, তখন আসলে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করছিলাম মোটামুটি, যে আসলে মানে ওই জিনিসগুলোতে কিভাবে আসলে কন্ট্রিবিউট করা যায়। তো তখন দেখলাম যে আসলে মানে মোস্ট অফ দ্য কেস ওই পেপার গুলোই আর কি মেইনলি কাজ করে। আর তারপরে তো আস্তে আস্তে আমাদের যে সিএস এর যে ফিল্ডটা, এটা তো আসলে এখন অনেক বেশি ধরেন চ্যাট জিপিটি বা জেমিনাই বা এআই বেসড আর কি। এখন দেখা যায় যে ওইগুলাতে কন্ট্রিবিউশন আসলে ওই রিসার্চার বা ধরেন এই কেরিয়ার পাতে যারা আছে ওদের সেই সবচেয়ে বেশি। তো সেখান থেকে আসলে এই ডিসিশনটা নেওয়া আর কি, যে আমি এই লাইনে আর কি মুভ করবো। আচ্ছা, তোমার প্রোফাইলে জিআরই স্কোরটা নেই, কিন্তু তুমি হ্যাঁ, বলেছিলে যে তোমার জব এক্সপিরিয়েন্সটা হচ্ছে তোমার ট্রাম্প কার্ড ছিল। তো কিভাবে তোমার এই জব হ্যাঁ। এক্সপিরিয়েন্সটা ট্রাম্প কার্ড হিসেবে তুমি কাজে লাগালে? আচ্ছা, এই জিনিসটা একটু আমি লেন্দি ইয়ে করে থ্রুলি এক্সপ্লেন করি। যখন ধরেন অ্যাপ্লাই করা শুরু করলাম, আসলে মাল্টিপল ইউনিভার্সিটি গুলা শর্ট লিস্ট করলাম। তো সবারই আসলে একটা মানে ইয়ে ছিল, রিকোয়ারমেন্ট, সবাই বলতেছিল যে এই ফিল্ডে জিআরইটা মাস্ট, জিআরই ছাড়া আসলে ইউএসএ তে ফুল ফান্ডিং জিনিসটা আসলে কোয়াইট পসিবল না। ম্যাক্সিমাম কেসে দেখা যায় আমরা যতগুলা প্রোফাইল দেখি যেগুলা ফুল ফান্ডেড, সবাই আসলে জিআরই তে ভালো স্কোর করে। এখন যখন আমি ইউনিভার্সিটি শর্টলিস্ট করলাম, তখন দেখলাম যে আমি যে কোর্স গুলাতে ইন্টারেস্টেড বা আমি যে কোর্স গুলাতে অ্যাপ্লাই করতে চাই, ওইগুলাতে আসলে জিআরএ হইতেছে টোটালটাই ওয়েভ করা। সবগুলো ইউনিভার্সিটি না, মানে কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আসলে মানে কম্পিউটার সায়েন্স বা এই ফিল্ডটাতে জিআরএ আসলে ওয়েভ করা। এবং এইটা খুব সম্ভবত 2021 থেকে 21 বা 22-এর ফল, এই সময়টা থেকে আর কি, যে জিআরইটা আসলে ওয়েভ করে দিছিল। তারপরও চিন্তা করলাম, আচ্ছা যেহেতু যদিও বা জিআরই ওয়েভ করা, কিন্তু আমার প্রোফাইলটারে আমি যদি একটু স্ট্রং বানাইতে চাই, যেহেতু আমার সিজিপিএ আসলে এত বেশি হাই না,
আবার মানে মোটামুটি অ্যাভারেজ লেভেলের। তো আমি যদি জিআরই তে ভালো একটা স্কোর করি তাহলে হইতে পারে যে আমি মানে ভালো একটা ফুল ফান্ডিং এর আমার পসিবিলিটি অনেক বেশি। তারপরে যখন জিআরই প্রিপারেশনটা নেওয়া শুরু করলাম, আমি আসলে ইন দ্য মিন টাইম মানে আমার জব কন্টিনিউ ছিল। তখন দেখা যাইতেছিল যে আসলে জিআরই এর যে পড়াটা আর জব একসাথে ব্যালেন্স করাটা আসলে আমার জন্য খুব বেশি টাফ হয়ে গেছিল। তারপরে জিআরই টাও টুকটাক পড়া শুরু করছিলাম। তারপরে একসময় দেখলাম যে আহ মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেটা বললাম আগে শুরুতেই যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যে করা আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলাতে অ্যাপ্লাই করে দেখি আগে আর জিআর এর ইয়েটা আপাতত পজ রাখি যেহেতু ওয়েভ করা তো আশা করি একটা চান্স আসতে পারে। তারপরে যখন আমি মানে ফার্স্ট একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, ফার্স্ট বলতে আমি একটা ইউনিভার্সিটিতেই আসলে অ্যাপ্লিকেশন কমপ্লিট করছিলাম, বাকিগুলো আসলে শর্ট লিস্টে ছিল। তো ওইটাতে যখন অ্যাপ্লাই করলাম দেখলাম যে ওরা পজিটিভ রেসপন্স মানে দেওয়া শুরু করছে। তখন আর কি আর জিআর এর জন্য আর ওই নিয়ে ভাবিনি। তারপরে যখন মানে ফার্স্টলি যেহেতু আমার সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ছিল, তো ফার্স্টে হইতেছে অ্যাডমিশন কমিটির সাথে আসলে মানে ইন্টারভিউটা হয়েছিল আর কি। তো অ্যাডমিশন কমিটিতে আসলে মোস্ট অফ দ্য টাইম তারা আসলে রিসার্চের জিনিসটা মানে বেশি ফোকাস করে যে আমি যে পিএইচডি তে আসবো আমার মানে রিসার্চের ইন্টারেস্ট কেন বা আমি আগে রিসার্চের এক্সপিরিয়েন্সটা। এখন আমার রিসার্চের এক্সপিরিয়েন্স বলতে মানে আমার কোনো ইয়ে ছিল না, মানে আমার কোনো পেপার পাবলিশ ছিল না। আমার প্রজেক্ট ছিল একটা আমাদের ফাইনাল ইয়ারের। আর সাথে জব এক্সপিরিয়েন্স এর জিনিসটাতে আমি ধরেন মানে বেশ কিছু কোর লেভেলের কিছু কাজ করছিলাম, প্লাস হইতেছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে মানে টোটাল যে লাইফ সাইকেল মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট ছিলাম শুরু থেকে। মানে ওইগুলা নিজে থেকেই ঘাটতাম বা ওইগুলা নিয়েই আসলে পড়াশোনা করতাম অনেক বেশি। তো ওইগুলা নিয়ে যখন যে প্রফেসরের সাথে মেইনলি আমার ইয়ে হয়েছিল, তো উনাকে আমি মানে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করছিলাম যেগুলো আসলে আমার জানার আর কি প্রয়োজন ছিল। তো ওইগুলা উনাকে যখন জিজ্ঞেস করলাম তারপরে উনি দেখলাম যে আসলে উনিও মানে বেশ ইন্টারেস্টেড আমার ব্যাপারে। এবং তখন মানে ওই জিনিসগুলো ঘাটা আসলে মেইনলি আমার মানে জবের জন্যই আসলে মানে ফিক্স করতে হয়েছে বা খুঁজে খুঁজে বের করতে হয়েছে। তখন ওই রিলেটেড জিনিসগুলো নিয়ে মানে উনার সাথে আলাপ আলোচনা করলাম বা উনার পেপারও দেখলাম আসলে ওই সেম ডোমেইনে। তখনই আসলে ওই জিনিসটা আমার আসলে হেল্প করছে অনেক বেশি। তাহলে তুমি প্রফেসর ইমেল করেছিলে মানে অ্যাপ্লিকেশনের আগে, এরকম কি বিষয়টা? না, আমি বিষয়টা হচ্ছে প্রফেসর ইমেইল তো আর ধরেন মাস্ট একটা ইয়ের জন্য। তো প্রফেসর ইমেইলিং শুরু করছিলাম, বাট ধরেন মানে প্রফেসর ইমেইলিং এর ক্ষেত্রে দেখা যায় যে ধরেন আমি মোটামুটি প্রায় 100-120টার মতো মানে প্রফেসরকে টাচ করছিলাম। তো ওইখান থেকে মোটামুটি আমার রেসপন্স আসছিল প্রায় 28টার মতো। এখন ওইখানের মধ্যে মানে অনেকেই ধরেন 5-6 জনের কাছ থেকে আমি মেনলি অ্যাসাইনমেন্ট টাইপের টাস্ক পেয়েছিলাম। তো ওনাদের টাস্ক মেইনলি ছিল ওই রিলেটেডই যে ধরেন একটা পেপার পড়া বা ধরেন আমার একটা পেপার নিয়ে সামারি লেখা বা ওইগুলা নিয়ে আমি কি সামনে করতে চাই ওইগুলা নিয়ে। যখন ওইগুলা টাস্ক গুলা করলাম অ্যাসাইনমেন্ট টাইপের, বাট তারপরে ফান্ডিং নিয়ে আসলে কোনো মানে গ্যারান্টেড কোনো ডিসিশন পাই নাই মানে উনাদের কাছ থেকে আর কি। মানে উন্নত এমনিতে এনকারেজ করছিলেন যে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো, যদি অ্যাডমিশন হয় তারপরে আমরা মানে জিনিসটা ইয়ে রাখবো কি জেনারিক টাইপের রিপ্লাই। বাট মানে আমি আসলে চাচ্ছিলাম যে ধরেন ফান্ডিংটা গ্যারান্টেড করতে। তখন তারপরে আসলে সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের জিনিসটা শুরু করি। তারপরে যখন সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করি তখন দেখা যায় যে শুরুতে হইতেছে যে বললাম অ্যাডমিশন প্যানেল কমিটি যেটা সেন্ট্রাল ইন্টারভিউটা অ্যাটেন্ড করি। ওই সেন্ট্রাল ইন্টারভিউতে একজন প্রফেসর ছিলেন। তো আমি সেন্ট্রাল ইন্টারভিউতে যে কোয়েশ্চেন গুলা মানে আমার জিজ্ঞাসা করার ছিল আর কি, তো মেইলে দেখলাম যে সবগুলা কোয়েশ্চেনের আনসার আসলে উনি দিতেছেন। তো তারপরে সেন্ট্রাল ইন্টারভিউ শেষ করার পরে মোটামুটি ওই দিনই মানে ওই প্রফেসরের কাছ থেকে ইমেল আসে যে উনি আসলে ওয়ান টু ওয়ান আর একটা ইন্টারভিউ নিতে চান আমার। তো ওইখানে মেনলি হইতেছে মোটামুটি ভালো একটা লং ইন্টারভিউ ছিল, ওনার সাথে উনি মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপাতি নিয়ে জিজ্ঞেস করছিলেন, প্লাস হইতেছে মানে আমি কোন ধরনের লাইনে আসলে যাইতে চাইতেছি বা ওনার কোন পেপার গুলাতে আমি বেশি ইন্টারেস্টেড বা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো ওইগুলা নিয়ে আর কি মেনলি জিজ্ঞেস করছিলেন। তো তারপরে হইতেছে আসলে ওনার কাছ থেকে আমার মেনলি ইয়েটা আসে, ফুল ফান্ডটা আসে আর কি।
আচ্ছা, তাহলে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে উম, উম, তোমার কি কোনো পাবলিকেশন ছিল বা অনার্সে থিসিস করেছিলে বা এমন কিছু? উম, না না না, আমার কোনো পাবলিকেশন ছিল না। আমার পাবলিকেশন না করার মেইন কারণটা ছিল, মানে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের 6 মাস ছিল থিসিসের সময়, যে কোর্সটা। আর আমার কাছে মনে হয়েছিল যে 6 মাসে আমি কোনো পেপার পাবলিশ পর্যন্ত নিয়ে যাওয়াটা আমার পক্ষে টাফ। তাই আসলে আমি চাইছিলাম যে আচ্ছা, তাহলে আমি থিসিস না করে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল করি যেটা হইতেছে মানে ইম্প্যাক্টফুল কিছু, যেটা আসলে মানে হেল্প করবে আমার পরবর্তী এর জন্য। ওই জন্য আমি থিসিসের ওইদিকে করি নাই, বাট আমি মানে কিছু মানে একটা প্রজেক্ট করছিলাম আর কি মোটামুটি। আচ্ছা, এই প্রজেক্টটা কি তুমি এই যে প্রফেসরদের ইমেল দেওয়ার সময় উল্লেখ করেছিলেন নাকি উম, করনি? হ্যাঁ, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আমি মানে যখন আমার প্রফেসরদেরকে ইমেল দিয়েছিলাম, তখন আসলে আমি ওই যে প্রজেক্ট যেটা করছিলাম মেইনলি ছিল হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন আর মানে এআই রিলেটেড আর কি জিনিসপাতি নিয়ে। তো আমি মেইনলি ওই ডোমেইনের সেম প্রফেসরদেরকে টার্গেট করছিলাম, যে ওনাদেরকে আমি সামহাউ মানে আমার এই প্রজেক্টটা শোকেস করে বা ওই প্রজেক্টের একটা সামারি দিয়ে তারপরে হইতেছে ওনাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছিলাম। বাট আমি যখন সেন্ট্রাল ইন্টারভিউটা মানে সেন্ট্রালি যখন অ্যাপ্লিকেশনটা করি, ওইটা ছিল মেইনলি ডিপার্টমেন্টটা হচ্ছে কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, বাট মানে রিসার্চ ডোমেনটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো দেখা যায় যে তখন আমার ওই প্রজেক্টের সাথে মানে এখনের যে ডোমেইন এইটার মানে খুবই লো কানেকশন আর কি, রিলেশনশিপটা অনেক কম। এই জন্য আসলে আমার মনে হয় যে আমার আসলে যে জব জব এক্সপিরিয়েন্সটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওটাই আমার আসলে মেইনলি হেল্প করছে, মানে আদার দেন এনিথিং। আচ্ছা, তাহলে তুমি ইমেলে, যেমন একটা ইমেল বডিতে যারা চাকরি করে তোমার মতো, যে একাডেমিতে নেই বা রিসার্চে নাই কিন্তু তারা প্রফেসর ইমেল করতে চায়, তারা আসলে কিভাবে ইমেলটা লিখতে পারে, মানে তুমি কিভাবে লিখছিলা ওই আলোকে যদি তুমি তাদের জন্য একটা গাইডলাইন বলতে। আচ্ছা, আমার ইমেইলটা মেনলি আমি টার্গেট করতাম 3টা জিনিস নিয়ে। আমি ফার্স্টে ট্রাই করতাম যে যে আমি যে প্রফেসরকে মেইল করতেছি উনার সাথে আমার মানে অ্যালাইনমেন্টটা কোন জায়গায়। কারণ আমার কাছে মনে হয়েছিল যে একজন মানে ইউনিভার্সিটির প্রফেসরের আমার টোটাল এই 100-150 ওয়ার্ডের যে টোটাল ইমেলটা ওইটা পড়ার মতো সময় তার নাও থাকতে পারে। সো বাই চান্স উনি যদি আমার ইমেলটা পড়েনও, তাহলে ধরেন আমার হয়তো ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বেন বা ফার্স্ট 2টা লাইন পড়বেন। তো ওই 2টা লাইনকে ধরেন আমি চিন্তা করতাম টপিক সেন্টেন্সের মতো, যাতে ওই 2টা লাইন আমার টোটাল যে ইমেলটা আছে ওইটাকে কিছুটা হলেও একটু সামারাইজ করে ফেলে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে একটু ব্রডলি বলতাম যে মানে আমি যে কাজটা করছি এর আগে ধরেন আমার প্রজেক্টটা, ওইটা তার কোনো একটা রিসার্চ পেপারের সাথে কিভাবে অ্যালাইনমেন্ট করে, এবং এই 2টা জিনিস কম্বাইন করে ফিউচারে আর কি কি হইতে পারে বা কি ধরনের মানে স্কোপ আছে। আর থার্ডলি হইতেছে আমি আমার প্রোফাইলটা শেয়ার করে দিতাম মানে ওই ইমেইলের সাথে। আর অ্যাটাচমেন্ট হিসেবে আমি 2টা জিনিস রাখতাম সবসময়, একটা হইতেছে আমার রেজিউমেটা, আর সেকেন্ড হইতেছে যে রিসার্চ ইন্টারেস্টের একটা লিখছিলাম আর কি, টোটাল ডকুমেন্ট। আমার কাছে মনে হয়েছিল যে ধরেন কোনো একটা ইমেল পাঠাইলে একটা প্রফেসরের যদি আমার প্রোফাইলটা ভালো লাগে, এখন ধরেন উনি আমাকে ইমেল করবে যে তুমি কিসে ইন্টারেস্টেড, তারপরে আমি উনারে পাঠাবো যে আমার রিসার্চ ডোমেন আসলে এই, তারপরে আমি আর একটা অ্যাটাচমেন্ট দিব, এই টাইপের না করে আমি একসাথে সেন্ড করতাম যে ধরেন আমার সিভি হিসেবে অ্যাটাচমেন্টে একটা পিডিএফ থাকলো আর সাথে হইতেছে আমার রিসার্চ ইন্টারেস্টের সামারি হিসেবে 1 পেজের একটা থাকলো, যে যদি উনি ইন্টারেস্টেড হন তাহলে যাতে আমার টোটাল মানে প্রোফাইলটা উনার কাছে আর কি ভালোভাবে প্রেজেন্ট হয়। এই যে রিসার্চ ইন্টারেস্টের ডকুমেন্টটা, মানে এটা মধ্যে কি কি ছিল? এটার মধ্যে মেনলি ছিল যে ধরেন আমি কোনো একটা ফিল্ডে কেন ইন্টারেস্টেড, প্লাস হইতেছে ওই ফিল্ডটা এখন কিভাবে আসলে কন্ট্রিবিউট করতেছে রিয়েল লাইফে। থার্ড হইতেছে যে আমাকে আমারে কি কি মোটিভেট করছে এই ফিল্ডটা চুজ করার জন্য। আর ফোর্থ হইতেছে যে জিনিসটা আসলে যে মানে আমি এই ধরনের ফিল্ড নিয়ে আমার ফিউচার প্ল্যানিংটা কি। মানে মেইনলি হইতেছে এই 4টা টপিকের উপরে আর কি বেস করে রিসার্চ ইন্টারেস্টেড রাখতাম। মেইনলি কত ওয়ার্ডের মধ্যে তুমি এটা লিখেছিলে? বুঝিনি দাদা। মানে কয়টা ওয়ার্ডের ভিতরে তুমি লিখেছিলে, মানে এক পেজে কিন্তু কয়টা ওয়ার্ড? হ্যাঁ, 1 পেজে এটা মোটামুটি 300-350 ওয়ার্ড। ওকে। 300-350 আচ্ছা, ওয়ার্ডের মধ্যে।
এটা তো একটা গেল, একটা হচ্ছে তুমি বলেছো যে একটা সেন্ট্রাল ইন্টারভিউ হইলো, একটা পার্সোনাল ইন্টারভিউ হইলো। হুম। ইন্টারভিউতে আসলে তোমাকে কি কি মানে প্রশ্ন করেছিল, বা ইন্টারভিউটা কেমন হয়েছিল? আচ্ছা, ইন্টারভিউটা শুরুতে আসলে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম ওইটার কথা যদি চিন্তা করি, তো ওইখানে মানে মেইনলি দুইটা জিনিস আসলে আমার সাবমিট করতে হয়েছিল। মানে নর্মালি এসও আমরা জানি যে এসওপিটা শুধু হেল্প করে, বাট ওনারা আসলে দুইটা একটা নিছিল আমার একাডেমিক স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমার একাডেমিক লাইফের আমার কি কি আসলে আমার হেল্প করছে। আর সেকেন্ড একটা নিছিল যে আমার পার্সোনাল স্টেটমেন্ট, যে আমি পার্সোনালি এই ফিল্ডটাতে কিভাবে প্যাশনেট হইলাম বা আমি এই ফিল্ডটাতে কি কি কন্ট্রিবিউট করতে চাই। এখন ফার্স্টলি আসলে ইন্টারভিউ কমিটিতে মোটামুটি 5-6 জনের মতো ছিলেন ওনারা। উম, যেখানের মধ্যে একজন হইতেছে যার আন্ডারে আমি কাজ করতে যাব আর কি, উনি মানে ওই প্রফেসর উনি ছিলেন। আর বাকি সেম ডিপার্টমেন্টের বাট কমিটি মেম্বার আর কি। তো কোয়েশ্চেন গুলো আসলে মাল্টিপল টাইপের আসতেছিল। যে শুরুতেই ছিল যে ওয়াই পিএইচডি, মানে আমি বিএসসি করছি, তো আমি কেন জবে না ঢুকে কেন আমি পিএইচডির দিকে যেতে চাইতেছি, এই ক্যারিয়ার অপশনটা কেন। সেকেন্ড হতেছিল যে মানে আমি আমার দেশের হায়ার এডুকেশন ছেড়ে কেন ইউএসএ তে পিএইচডির জন্য আসতে চাইতেছি, মানে ইউএসএ আমাকে কিভাবে হেল্প করবে আমার মানে ফিউচার গ্রোথের জন্য। থার্ড হইতেছে যে মানে এই ডিপার্টমেন্টটাই কেন, মানে আমি যে কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টটা চুজ করছি, এখানে তো আমি চাইলে ডিরেক্টলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট চুজ করতে পারতাম, বা আমি মেশিন লার্নিং এর ওই রিলেটেড ডিপার্টমেন্ট চুজ করতে পারতাম। এইটা আর ফোর আর ছিল যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স কি, যেটার আনসার আমি আগে বলছিলাম যে আমি রিসার্চ এক্সপিরিয়েন্স আসলে বলতে কিছু ছিল না, তো আমি আমার জব রিলেটেড জিনিসপাতিতে যা যা কন্ট্রিবিউট করছি বা আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিলাম ওইগুলো এক্সপ্লেন করার ট্রাই করছিলাম। আর ফিফথ যেটা ছিল যে আমি পিএইচডির পরে কি করতে চাই, এটা একটা মানে আমার কাছে মনে হয়েছিল এটা একটা ট্রিকি কোয়েশ্চন। যে আসলে ওনারা মানে এক্সপেক্ট করতে চায় যে আসলে ক্যারিয়ার ইয়েটা কোন দিকে যাইতে যেতেছে, আসলেই আমি পিএইচডি তে আসলে সার্ভাইভ করতে পারবো কিনা, বা করতে পারলেও আসলে পরবর্তীতে আমার ইয়েটা কি। তো এইটার আনসার আসলে মানে দেওয়ার মতো, কারণ 5 বছর পরে আসলে কি করবো এটা তো ধরেন স্পেসিফিক্যালি বলা যায় না। তো আমি জাস্ট এমনিতে ক্যাজুয়ালি বলে দিচ্ছি যে ওই ধরনের কিছু তো চিন্তা করি নাই, বাট ইচ্ছা আছে যে এই রিসার্চ ফিল্ডেই আর কি থাকার। তো এইগুলাই ছিল মোটামুটি কোয়েশ্চেন আর কি ওই সেন্ট্রাল কমিটির কাছ থেকে আর কি। আর যখন ওই যে প্রফেসর ওই যে পার্সোনালি মিটিং করতে চাইলো বা ইন্টারভিউ নিতে চাইলো ওই সময়টাতে? আর প্রফেসরের সাথে যখন পার্সোনালি ইন্টারভিউটা হইলো তখন ওইটা ছিল মোটামুটি লং, প্রায় 40-45 মিনিটের মতো ইন্টারভিউ। তো শুরুতে উনি আসলে আমার মানে কি কি করছিলাম ওইটা নিয়ে জানতে চাইছিলেন, মানে আমি যে আন্ডার গ্রাজুয়েটে যে কোর্স গুলা করছি তো ওইগুলাতে আসলে কি কি করছিলাম, তো ওইটার মোটামুটি একটা ব্রিফ এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করছি আর কি, যে মূলত কি কি করছে কি কি ইয়ে করছিল। তারপরে হইতেছে যে ওনার যে উনি ওনার দিক থেকে আসলে অনেক কিছু বলছেন, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে উনি এক্সপ্লেন করতেছেন যে ওনার ল্যাবে কি কি টাইপের কাজ হয়, বা উনি রিসেন্টলি কি নিয়ে কাজ করতেছেন, বা ওনার যে পেপার গুলো আছে তো ওইগুলাতে আসলে কি কি জিনিসপাতি মানে কাজ, বা তারপরে এগুলোর ফিউচার পার্সপেক্টিভ কি কি হইতে পারে। তো আমি মোটামুটি যখন সেন্ট্রাল ইন্টারভিউটা মানে পরে যখন উনার মেল পাইছিলাম, তো আমি একটা জিনিস করছিলাম যে আমি উনার রিসেন্ট যে 3-4টা পেপার আছে সবগুলো পড়ে গেছি, যে ইন দা মিন টাইম আর কি, মোটামুটি এক সপ্তাহ মতো একটা টাইম ছিল। তো আমার উনার সবগুলো পেপার পড়ার পরে আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছিল যে মানে উনি কি নিয়ে আসলে কাজ করতেছেন, বা ওইগুলা মানে কিভাবে হেল্প করতেছে আর কি। তো আমার মোটামুটি ওই জিনিসগুলাতে ইয়ে ছিল, মানে যে কোয়েশ্চেন গুলা ছিল তা আমি মোটামুটি ওইগুলা জিজ্ঞেস করা ট্রাই করছি, যে আপনি এইটাতে কাজ করতেছেন তো ওইটা এইভাবে কেন, দেখলাম যে আপনার পেপারে এইরকম, মানে ওনার পেপার নিয়ে আমি ইয়ে করছি কিছু জিনিসপাতি জানার চেষ্টা করছি, যাতে এটার মেইন রিজনটা ছিল যে যাতে উনি বুঝতে পারে যে আমি ওনার ইয়েগুলা নিয়ে আর কি। এবং আমার মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একজন প্রফেসরকে মানে ইমপ্রেস করার জন্য, যে আমি উনার পেপার গুলো আগেই পড়ছি, উনি আসলে এক্সপ্লেন করা দরকার হয় নাই, এবং আমি ওই বিষয়ে কি কি নিয়ে ইন্টারেস্টেড ওইগুলো আমি স্পেসিফিক্যালি উনাকে এক্সপ্লেন করতে মানে বলতেছি, বা উনি আমি জানতে চাইতেছি। আর থার্ডলি হইতেছে উনি লাস্টে আমাকে একটা টাস্ক দিছিলেন, যে আমাদের একটা ইয়ে ছিল যে কম্পাইলার ডিজাইনের আর কি। তো কম্পাইলার ডিজাইন হইতেছে যে মেনলি আমাদের কোর্স ছিল না, তো এইখানে আমি একটু নার্ভাস হয়ে গেছি যে যেহেতু আমার কম্পাইলার ডিজাইন নাই,
তো কম্পাইলার ডিজাইন রিলেটেড তো জিনিসপাতি আমার জানার কথা না। তো উনি প্রথমে জিজ্ঞেস করছে যে মানে কম্পাইলার ডিজাইন কোর্সটা ছিল কিনা। তো আমি বললাম যে না, কম্পাইলার ডিজাইন কোর্সটা তো ছিল না। তারপরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, বাট আমি তো কম্পাইলার ডিজাইনের সাথে অনেক বেশি অ্যালাইন্ড আমার কাজগুলা। তো তুমি চাইলে আমি তোমাকে একটা টাস্ক দিতে পারি, এবং এই একটা অ্যালগরিদমের নাম বলছেন যে তুমি চাইলে এইটা ইউজ করে মানে এই প্রবলেমটা একটু সলভ করা ট্রাই করো। বাট যেহেতু তোমার আইডিয়া নেই, বাট তুমি আমাকে একটা এস্টিমেশন ডেট দাও যে তোমার এটা শেষ করতে কতক্ষণ লাগবে বা কয়দিন লাগবে। তো যেহেতু আমার ওই কোর্সটা নিয়েও কোনো আইডিয়া নাই, প্লাস হইতেছে উনি যে টাস্কটা দিছে ওইটা আসলে কি রিলেটেড আমি আসলে শুনিও নাই, কারণ ওই মানে ওই অ্যালগরিদমটা আসলে আমি পরিচিত ছিলাম না। তো আমি সেফ সাইডে বেশিও বলি নাই, কমও বলি নাই, আমি ওনারে বলছি আচ্ছা ঠিক আছে আমি 3 দিন সময় নেই, বাট আমি কনফিডেন্ট যে আমি এটা করতে পারবো। তারপরে উনি ওই টাস্কটা দিছে, বলছেন যে আচ্ছা ঠিক আছে তুমি এটা করো। তারপরে আমার মানে মাল্টিপল স্টুডেন্ট আছে, সবাইকে আমি সেম টাস্কটা দিতেছি, এবং তারপরে আমি আর কি র্যাঙ্ক করব, তারপরে আমি তোমাকে আর কি ডিসিশনটা জানাবো। তারপরে উনি যে টাস্কটা দিছে মানে যেহেতু আগে করে নেস, তো ওটা শুরু করলাম, বাট দেখলাম যে ওটা একেবারে খুবই বেসিক লেভেলের একটা টাস্ক। মানে নর্মালি আমরা 1.1 1.2 তে থাকতে সময় হইতেছে এই টাইপের অ্যালগোরিদম গুলা ইউজ করি, বাট নামটা আর কি ডিফারেন্ট। তো আমি মোটামুটি একদিনের মধ্যে ওইটা করতে পারছিলাম লাকিলি, কারণ ওইটা অনেক বেশি ইজি ছিল সামহাও। তো তারপরে হইতেছে যে উনি আবার 3-4 দিন পরে আমি একটা ফলো আপ দিছিলাম যে আমি তো টাস্ক মানে কোডের রিপোজিটরিটা শেয়ার করছি, তো ওইটাতে যদি আর কোনো আপনার ইয়ে থাকে মানে কোনো কিছু টাস্ক থাকে এডিশনাল, তাইলে আমারে বলতে পারেন, আমি এটা অ্যাড করে দেবো। তারপরে উনি বলছেন, রিপ্লাই দিছিলেন যে আসলে না, তোমার টাস্কটা আমি পাইছি ঠিক আছে, এখন সবকিছু সেন্ট্রাল কমিটির হাতে, যেহেতু তোমার ফান্ডিংটা সেন্ট্রাল হবে। তো আমার দিক থেকে আসলে আর কিছু করার নেই, আমি ওনাদেরকে ডিসিশনটা জানাইছি। উনি আমাকে তখন আর কি ডিসিশনটা জানাইনি। তো এই ছিল আর কি মোটামুটি ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, তো আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে এসওপি তো একটা অনেক গুরুত্ব বহন করে একটা সেন্ট্রাল অ্যাডমিশনে, আর তুমি সেন্ট্রালি অ্যাপ্লাই করেছিলে প্রথমে, তারপর হ্যাঁ, প্রফেসরের সাথে তোমার যোগাযোগ হয় বা কথাবার্তা হ্যাঁ, হয়। তো তুমি তোমার হচ্ছে চাকরির এক্সপিরিয়েন্সটা তুমি হয়তো বা ভালোভাবে শো করেছিলে, ওখান থেকে রিসার্চ ইন্টারেস্ট শো করেছিলে, তো সেই হ্যাঁ, হ্যাঁ, টোটাল হ্যাঁ। বিষয়টা দিয়ে কিভাবে তুমি তোমার স্টেটমেন্ট অফ পারপাসটা লিখেছিলে, বা এরকম চাকরির ফিল্ড থেকে কেউ আসলে বা আবেদন করলে কিভাবে সেই স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতে পারে? আচ্ছা, এই এই ক্ষেত্রে হচ্ছে মানে একটা জিনিস আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ধরেন আমাদের ফিল্ডে ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে যারা কাজ করে, তো তারা হচ্ছে যে ধরেন শুধুমাত্র মানে মোস্ট অফ দ্য টাইম হইতেছে আমরা ইমপ্লিমেন্টেশন রিলেটেড কাজপাতি করি। বাট আমার মনে হয় যে যখন আপনি কোনো একটা জিনিস করতেছেন ওইটার কোর নলেজটা যদি মানে জাস্ট পুরোটা তো নেওয়া সম্ভব না, কারণ মানে অনেক বেশি ডিপ থাকে জিনিসগুলা। বাট মানে কোনো একটা কোয়েশ্চন যাতে মাথার মধ্যে যদি সেট হয় যে কাজ করতে করতে যে আমি এটা করতেছি, এই এই ইমপ্লিমেন্টেশনটা আমি করতেছি, বাট আমি এটা কেন এইভাবে করতেছি, মানে আসলে আমার এইটা করার কারণ কি, এবং এটা এইভাবে করার পারপাসটাকে, এটা কই থেকে আসলো, মানে সামহাও মানে কেউ একজন তো এটা নিয়ে চিন্তা করছে অবশ্যই আগে, যে এই জন্য আমি এটা এখন ইমপ্লিমেন্ট করতেছি। তো এই টাইপের জিনিসগুলো নিয়ে আসলে অনেক বেশি ঘাটতাম। এটা হচ্ছে ফার্স্ট কারণ যে আমি এসওপি তে আমার এই জিনিসটা অনেক বেশি শেয়ার করছিলাম যে আমি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কাজ করছি, বাট আমি এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, এবং এবং আমি এই পেপার মানে এই পেপার গুলা পড়ে এই রিসেন্ট জিনিসগুলো জানতে পারছি যে এইগুলা এখন এইভাবে চলে এই ফিল্ডটাতে। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস যে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধরেন আপনি ধরেন যদি একটু হায়ার লেভেলে কেউ যদি কন্ট্রিবিউট করতে চায়, ধরেন আপনি টোটাল একটা বিশাল একটা অর্গানাইজেশনের মধ্যে আছেন, বাট আপনি চিন্তা করতেছেন যে আপনার টোটাল অর্গানাইজেশনের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা ওইটা আসলে কিভাবে চলতেছে, ওইটা কিন্তু আপনার আবার মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা বিষয়ের মধ্যে চলে আসে। যে আপনি ধরেন কোনো একটা মেথোডোলজি অ্যাপ্লাই করতেছেন, বা আসলে আপার লেভেলে আপনার জিনিসগুলা কিভাবে কোড গুলা মার্জ হইতেছে বা কোড গুলা কিভাবে আসলে সিঙ্ক হইতেছে। তো ওই জিনিসটা টোটাল লাইফ সাইকেলটা ওইটা আসলে ধরেন আমার মানে শুরু থেকে আসলে আমার ইন্টার্নশিপ থেকে ওইটা আমার ছিল একটা মেইন প্যাশনের জায়গা, যে আমি আসলে সবসময় জানতে চাইতাম যে আসলে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে ওভারঅল ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা ওইটা আসলে কিভাবে কাজ করে। তো ওই জিনিসগুলা সেকেন্ডলি হইতেছে আমি হাইলাইট করার চেষ্টা করছি।
থার্ড হইতেছে যে আমি শুরুতে যেটা বলছিলাম যে আমি কোর লেভেলে বেশ কিছু কাজ করছিলাম, যে মোটামুটি এখনো নেটিভ লেভেলে ভালো লেভেলের কাজ করা হয়। তো ওই নেটিভ লেভেলে কাজ করতে করতে ধরেন বেশ কিছু কনফিউশন বা বেশ কিছু কোয়েশ্চন মাথায় আসতো, বা বেশ কিছু কি বলবো এটা, মানে এমন কিছু প্রবলেম ফেস করতাম ধরেন যেগুলা মানে রেগুলার ইমপ্লিমেন্টেশন দিয়ে সলভ করতাম। তখন দেখা যেত যে ওইগুলা ঘাটার জন্য মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড পেপার করতে হতো, বা কিছু কিছু নোবেল রিপোজিটরি ওগুলা ঘাটতে হতো। তো ওই জিনিসগুলো আসলে রিসার্চ এক্সপিরিয়েন্স যে জায়গাটায় মোস্ট অফ দ্য পিপল লিখে, তো আমি ওই জায়গাগুলো ট্রাই করছিলাম এই জিনিসপাতি দিয়ে যাতে কাভার আপ করার, যাতে আমার জব এক্সপিরিয়েন্সটা রিলেট করা যায়, যাতে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সের সাথে যাতে আমি জব করলেও যাতে আমি ওই ফিল্ডটার সাথে কিভাবে কানেক্টেড। তো এইটা আর কি ধরেন আমার মনে হয় যে খুবই প্রাইম একটা জিনিস, যেটা আসলে এই লিঙ্ক আপটা করা, কারণ মোস্ট অফ দা টাইম হচ্ছে এই জিনিসটাই মানে একটু মিসকনসেপশন, যে আসলে একজন সফটওয়্যার ডেভেলপার সে তো শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন করতেছে, সে প্রোডাক্ট ডেভেলপ করতেছে, বাট ওই জিনিসটা আসলে রিসার্চের সাথে কিভাবে কানেক্ট করা যায়, তো ওই জিনিসটা এসওপিতে আর কি অনেক বেশি হেল্প করে। ওকে, সো তুমি তো করেছিলে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাডমিশন করেছিলে, তো সেখানে অবশ্যই 3টা এলওয়ার লাগার কথা। তো এলওয়ার কার কার হ্যাঁ কাছ হ্যাঁ, থেকে নিয়েছিলে? আচ্ছা, আমি এলওয়ার নিয়েছিলাম, আমার মানে আমার তিনটাই এলওয়ার ছিল একাডেমিক আসলে এই ইউনিভার্সিটির ক্ষেত্রে। দুইজন ছিলেন আসলে আমার প্রফেসর, মানে আমাদের আমি আন্ডার গ্রাজুয়েট যাদের কাছে করেছিলাম, তো ওইখানে দুইজন প্রফেসর ছিলেন। আর থার্ড নিয়েছিলাম আসলে আমার যে 450 মানে লাস্ট ইয়ারের যে ফাইনাল ইয়ারের যে প্রজেক্ট, ওই প্রজেক্টের মধ্যে আমার যে সুপারভাইজার ছিলেন মেইনলি আমাদের ডিপার্টমেন্টের যে ডিরেক্টর, তো উনার কাছ থেকে আর কি আমার থার্ড এলওয়ারটা নিয়েছিলাম। আচ্ছা, তুমি তো পিএইচডির জন্য আবেদন করেছো, তো যাদের থেকে যে এলওয়ার নিয়েছো তারা কি পিএইচডি কমপ্লিট করা নাকি নাকি পিএইচডি তাদের নাই? ওনাদের মধ্যে যে ফার্স্ট দুজন বললাম, যে আমার স্যার আর কি দুজন, ওনারা দুইজন হইতেছে পিএইচডি রানিং স্টুডেন্ট এবং ওনারাও ইউএসএ তেই করতেছেন। আর থার্ড যিনি উনি মানে পিএইচডি কমপ্লিট করা। আচ্ছা, মানে একজন পিএইচডি কমপ্লিট করা ছিল আর দুজন হচ্ছে পিএইচডি রানিং, পিএইচডি রানিং করতেছে। স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন, যে আমি আশা করি তুমি সেটা ভালো তো দিতে পারবে, যে তুমি তো অনেক কিছু দেখেছো, যে মানে জিআরই সম্পর্কে অনেক কথাবার্তা, তারপর জিআরই ছাড়া স্টেপ নিয়েছো, অ্যাটেম্প নিয়েছো এবং সাকসেসফুল হয়েছো। এখন জিআরই আসলে কতটুকু জরুরি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এই ফিল্ডটাতে? এইটা আসলে দাদা ধরেন মানে জিনিসটা মানে ফুললি প্রেডিক্ট করা যায় না, বাট মোস্ট অফ দ্য কেসে যেটা ধরেন আমি অনেকগুলো ইউনিভার্সিটি যেগুলো মানে দেখছিলাম, ধরেন মোটামুটি টেক্সাসের তো একটা পোর্টাল আছে এডমিশনের, তো ওইদিকে দেখছিলাম যে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে জিআরই ম্যান্ডেটরি, মানে মাস্ট জিআরই লাগে। প্লাস হইতেছে আমি যখন প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করছিলাম ওইখান থেকে আমার যেটা মনে হয় আমি দুইজনের কাছ থেকে রিপ্লাই পেয়েছিলাম যে তুমি জিআরই দিছো কিনা, আর যদি জিআরই না দাও তাহলে তুমি জিআরই মানে তোমার স্কোরটা আসার পরে তারপরে আমাদের সাথে যোগাযোগ করো। আর তার বাইরে ধরেন আমি যদি 10টা ইউনিভার্সিটির কথা চিন্তা করি, তার মধ্যে ধরেন প্রথম দুইটাতে হইতেছে যে জিআরই অ্যাপ্লাই করতেই জিআরই মাস্ট। তারপরে তিনটাতে ধরেন হইতেছে যে প্রফেসর মানে যাদেরকে অ্যাপ্রোচ করছিলাম ওনাদের কাছে জিআরইটা মাস্ট। আর থার্ড হইতেছে যে ধরেন বাকি যে মেইনলি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় হইতেছে জিআরইটা মানে ওয়েভড আর কি। এখন ওয়েভড এর ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হাতে হইতেছে যে নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড এইটার তো ধরেন মানে কেউ যদি দেয় তাহলে তার সেম প্রোফাইল হলে যার জিআরটা আছে তার প্রোফাইলটা আর কি আগে থাকবে। আর ওয়েব মানে হচ্ছে ওরা আর কি জিআরটা কাউন্টই করে না। তো এই জিনিসটা হচ্ছে ওই পাঁচটার মধ্যে ধরেন আবার 50-50, যে কয়েকটাতে ওয়েব কয়েকটাতে নট রিকোয়ার্ড আর কি এই টাইপের। বাট আমার মনে হয় যে এইটা স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, বাট ধরেন অন্যান্য ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে ওইগুলাতে মানে জিআরইটা এখনো অনেক বেশি ম্যান্ডেটরি বা অনেক বেশি কাজে দরকার আর কি। আচ্ছা, ওকে। তো মানে জিআইটা ছাড়া ফান্ড হয় এটা তো জানি। তো যে নট রিকোয়ার্ড তোমার সাবজেক্টে তুমি যেসব ইউনিভার্সিটি দেখেছিলে, এমন তো কয়েকটা ইউনিভার্সিটির নাম কি ক্যান্ডিডেটদের জন্য বলতে পারবে? মানে তাহলে এতে সুবিধা হবে। আহ, আচ্ছা, ইউনিভার্সিটির নাম তো আসলে মনে নাই। একটা মেবি আসছিল যে ইয়ের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি একটা মেবি আছে, আমি শিওর না।
বাট মিসিসিপি স্টেটে ধরেন জিআর এটা নট রিকোয়ার্ড ছিল, বাট ওইখানের আমি যে মানে প্রফেসর যিনি আছেন উনি, ওনার সাথে কথা বলার পরে উনি আসলে আমাকে শুরুতে রিপ্লাই করছে যে তোমার জিআর স্কোর কত। তারপরে ধরেন ইয়েতে তো আছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি, এটা তো ধরেন অনেক বেশি পপুলার। তো ওয়েন স্টেটের একজন প্রফেসরকে মেল করছিলাম। তো উনাকে ধরেন আমি প্রথমে মেল করার পরে উনি আমাকে জিজ্ঞেস করছে তোমার জিআরএ দেওয়ার প্ল্যান কবে। তো আমি ধরেন তারপরে বলছি যে জিআরএ দেওয়ার প্ল্যান আমার এই মাসে। তারপরে উনি আবার রিপ্লাই করছে যে তোমার জিআরএ স্কোরটা দেওয়ার পরে তারপরে আমার সাথে যোগাযোগ করো, তারপরে মানে আমি তোমাকে আমার লেভেল আর কি ধরো ইয়ে করতে পারবো, তোমার প্রোফাইল বলো, বাট তোমার জিআরএ স্কোরটা আমার দরকার, এই টাইপের আর কি। বাট ধরেন আমি তারপরে সামহাও যেটা বললাম যে এই ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে যখন পজিটিভ রেসপন্স আসা শুরু করলাম, তারপরে আর যখন দেখলাম যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে লাগে না, আমি যখন বাকি ইউনিভার্সিটি গুলা শর্টেজ করছি যে এটাতে সামহাও যদি আমার রিজেক্ট হয় আমি ওইগুলাতে সাথে সাথে সাবমিট করে দিব, ওই একটাতেও ধরেন আমার মানে জিআরই ছাড়াই আমি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাইছিলাম এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতেও পারছিলাম, লাগেনি। তোমার লিস্টের ইউনিভার্সিটি গুলো তাহলে নট রিকোয়ার্ড ছিল জিআরইতে, মানে তুমি যে ইউনিভার্সিটি লিস্ট তৈরি করছিলে? হ্যাঁ, আমার মানে নট রিকোয়ার্ড ছিল, হ্যাঁ নট রিকোয়ার্ড ছিল। আচ্ছা, ধরো যে নতুন ক্যান্ডিডেটদের কাছে একটা প্রশ্ন আমি অনেকবার পাই, একটা ইউনিভার্সিটি লিস্ট কিভাবে তৈরি করব, মানে তুমি যদি এই বিষয়ে কিছু বলতে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার মনে হয় যে ধরেন সবাই হয়তো বলে যে আগে সবকিছু প্রিপারেশন নেওয়া, এক্সামের জন্য প্রিপেয়ার হওয়া, বা ইউনিভার্সিটি খুঁজে খুঁজে বের করা, প্রফেসর খুঁজে বের করা, সবকিছু। বাট আমার মনে হয় সবার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে নিজের রিসার্চ ডোমেনটা ফিক্স করা। কারণ আপনি যখন আপনার রিসার্চ ডোমেনটা ফিক্স করে ফেলতেছেন তখন হইতেছে আসলে যে আপনার মানে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে দিতেছে। আপনি যখন রিসার্চ ডোমেন ফিক্স করে আপনি গুগল স্কলারে যেতেছেন, আপনি কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করতেছেন, আপনার প্রফেসর ফাইন্ড আউট করাটা অনেক বেশি ইজি। প্লাস হইতেছে ওই প্রফেসরের যে ইউনিভার্সিটি গুলো আছে ওইগুলো লিস্ট করা অনেক বেশি ইজি হয়ে যায়। এখন ধরেন সামহাও একজন মানে এই প্রবলেমটা আমি শুরুতে ফেস করছিলাম যখন একেবারে ইনিশিয়ালি যখন আমি অ্যাপ্লিকেশন শুরুতে যে আমি কি নিয়ে কাজ করব। এখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি এসসিআই নিয়ে কাজ করব, বা ধরেন আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করব। এখন এই গুগল স্কলারে যখন গেলাম, গিয়ে যখন এসসিআই যে সার্চ মারছে, এখন আমি যদি এমন ট্যাব শুরু হয়েছে, এমন লিস্ট আসা শুরু হয়েছে যে আমি যদি সারাদিন যদি নেক্সট মানে তাও প্রফেসর লিস্ট শেষ হবে না। কারণ এইগুলো হইতেছে মানে সবকিছুতেই মেশিন লার্নিং লাগে, অনেক কিছুতেই এইচসিআই লাগে। তো এইটা আসলে যে ধরেন নিজের ডোমেনটা অনেক বেশি লার্জ করে ফেলা আর কি। এখন এই জিনিসটা আমার মনে হয় ইনিশিয়ালি অনেকেই করে যে শুরুতে ওকে আমি এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক বিশাল একটা সেক্টর। এখন প্রত্যেকটা সেক্টরে আসলে সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কাজ করে, বা সবকিছুর কিছু না কিছু অ্যাপ্লিকেশন আছে। এখন ওই জিনিসটা আর কি শুরু করার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আমি কোন পার্টটা নিয়ে কাজ করতে চাই, বা আমি কোন পার্টটাতে কন্ট্রিবিউট করতে ইজি মানে আমি প্যাশনেট, ওই জিনিসটা আর কি ফিক্স করা দরকার সবার আগে। এবং ওই জিনিসটা ফিক্স করার জন্য আমার মনে হয় একটা প্রপার রিসার্চ ইন্টারেস্ট দরকার। এবং আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই ছিলেন আর কি, তো উনিও রিসেন্ট মানে পিএইচডি স্টুডেন্ট আর কি। তো উনাকে আমি দেখানোর পরে উনিও মানে আমাকে এটা জিজ্ঞেস মানে বলছিলেন যে এটা তো অনেক বিশাল একটা ব্রড একটা ডোমেন, তো এটা দিয়ে তো আসলে এটা তো সব ক্ষেত্রেই লাগে, এটা দিয়ে তো কোনো কাজ হবে না। তারপরে আসলে আমি অনেকবার ট্রাই, প্রথমে হচ্ছে আমি আমার রিসার্চ মানে যে সামারি, রিসার্চ ইন্টারেস্টেড যে সামারি, ওইটা প্রথমে আমি মানে ফাইনালাইজ করছিলাম। তারপরে ওইটা আসলে আমার অনেক বেশি হেল্প করছে প্রফেসর শর্টলিস্ট করা প্লাস ইউনিভার্সিটি শর্টলিস্ট করার জন্য। আচ্ছা, তোমার শর্ট লিস্টেড ইউনিভার্সিটি গুলো আমাদের যদি মনে থাকে, যে দুই চারটে ইউনিভার্সিটির নাম কি বলতে পারবে? আচ্ছা, শর্টলিস্ট ইউনিভার্সিটির মধ্যে একটা তো হইতেছে যে অস্টিন পে একটা স্টেট ইউনিভার্সিটি আছে, ওইটা। সেকেন্ড হইতেছে যে ওই যে মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ওইটা। ওয়েন স্টেট ইউনিভার্সিটি এটা। তো আর কোনটাই জানি করছিলাম, টেক্সাস এ এর একটা ছিল, আমার ইয়েটা মনে নাই। আচ্ছা, আপাতত এগুলো মনে আছে, তো বাকিগুলো মনে নেই। আরেকটা তো ওকে। এই যেটাতে যাইতেছে। আচ্ছা, যেটাতে যাচ্ছ সেটাতে কি জিআরই নট রিকোয়ার্ড? হ্যাঁ, নট রিকোয়ার্ড না, ওইটাতে মেবি জিআরএ ওই ইয়ের জন্য ওয়েব ছিল। আচ্ছা, ওয়েব ছিল। তো মানে হ্যাঁ, 2024-এর ফলের জন্য ওরা জিআরই ওয়েব করে দিছে। হ্যাঁ ওরা মেবি 2024-এর ফল না,
এর আগে থেকে ওই যে যেটা বললাম আমি মেবি এই জিনিসটা 22-23 এইরকম সময় থেকে শুরু হয়েছে যে সিএস ব্যাকগ্রাউন্ডের জন্য মানে জিআরইটা আস্তে আস্তে ওয়েভ করে দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে। সো এখন যে কোশ্চেনটা আমি করতেছি যে একজন যদি জিআরই স্কোর ছাড়া মানে এরকম ফুল ফান্ড পাইতে চায়, তার জন্য তুমি কি গাইডলাইন দিবে? প্রথমত হইতেছে যে সিজিপি একটা বড় ফ্যাক্টর। যদিও আমার সিজিপি এত বেশি হাই না, বাট ধরেন মানে সিজিপি এর একটা বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকা উচিত। ধরেন 3.3 আমার মনে হয় মোটামুটি সেফ সাইড, কারণ ম্যাক্সিমাম এতে 3. যদিও সবাই ফর্মালি 3.1 টু এইভাবে বলে, বাট আমার মনে হয় 3.3টা হইতেছে একটা বাউন্ডারি। সেকেন্ড হইতেছে যে এমন কিছু মানে আমি যাই করতেছি, আমার জব এক্সপিরিয়েন্স হোক বা আমার মানে ভার্সিটির একাডেমিক প্রজেক্ট হোক বা আমার রিসার্চ এক্সপিরিয়েন্স হোক, যাই হোক না কেন, বাট ওইটাতে যাতে ভ্যালুয়েবল কিছু আমি বের করে নিয়ে আসতে পারি, যেটা আমাকে মানে যেটা আমি শোকেস করতে পারবো সহজ কথায়। প্লাস থার্ড হইতেছে যে জিনিসটা যে এমন মানে নিজেকে আর কি প্রেজেন্ট করা অনেক ভালো হবে, যে জিআরই ছাড়াও যে আমি এই রিসার্চের ফিল্ডটাতে আসতে চাই, প্লাস হইতেছে আমি ক্যাপাবল এই ফিল্ডটাতে কন্ট্রিবিউট করার জন্য নিজেদের প্রেজেন্ট করা আর কি। এই জিনিসগুলো মোটামুটি হলে মোটামুটি ধরেন ইয়ে হয়ে যায়। আচ্ছা, মানে সিজিপিটা কিরকম থাকা উচিত মানে তোমার কাছে ধারণা? আমার আমার কাছে মনে হয় যে ধরেন মোটামুটি 3.3 এর আশেপাশে থাকা উচিত, কারণ অনেকের সিজিপিএ ধরেন যদি কারো সিজিপিএ 3.1 বা ধরেন কারো সিজিপিএ 3.15 এই টাইপের, তখন আসলে তার জন্য জিআরইটা আবার মোটামুটি ম্যান্ডেটরি হয়ে যায়। কারণ মানে এই বেয়ার মিনিমাম সিজিপিএ নিয়ে জিআরই ছাড়া আসলে মানে আমি অনেকগুলো প্রোফাইল ঘাটছিলাম, বাট এই নাম্বারটা আমার কাছে মনে হয়েছে অনেক কম। যে ধরেন কেউ 3.1 বা 3.1 বা 3, ধরেন 3 পাইছে প্লাস সে জিআরই দেয় নাই, সে ফুল ফান্ডেড পাইছে, এরকম কোনো কেস আমার চোখে পড়ে নাই। থাকতে পারে অবশ্যই, বাট ধরেন যখন সিজিপিএ এই 3 এর রেঞ্জে চলে আসে তখন জিআরইতে আবার মাস্ট হয়ে যায় মোটামুটি। তখন কারণ আরেকজনের সিজিপিএ যদি বেশি থাকে, তখন তার সাথে কম্পিট করার জন্য আবার মানে জিআরইটা অনেক বেশি হেল্প করে। ঘটনাটা হলো কি আসলে যে তুমি যে রেঞ্জটা বললে এটা হচ্ছে ইউএসএ তে বি প্লাস, মানে ইউএসএ তে বি প্লাস হচ্ছে 3.33। তো এই বি হ্যাঁ প্লাস রেঞ্জটা আসলে তুমি বলতে চাচ্ছ আর কি 3.3 বা 3.3 প্লাস হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ 3.33 প্লাস, হ্যাঁ। মানে আমার এটা নিজেরও সিজিপিএ এত বেশি না, বাট মানে এটলিস্ট এইটার চেয়ে বেশি হয়েছে আর কি, সো এই জন্য আমি সাজেস্ট করতেছি। আচ্ছা, ওকে। সো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে স্টুডেন্টরা হচ্ছে চিন্তা করে সাধারণত ওই উচ্চশিক্ষা যাওয়ার বিষয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কম চিন্তা করে, আমার যে আইডিয়া যে আমি যতটুকু জানি বা বুঝি আর কি। তো তৃতীয় বা চতুর্থ বর্ষে থাকার সময় কিভাবে চিন্তা করা দরকার এই ফুল ফান্ডের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে? আচ্ছা, জিনিসটা আসলে মোটামুটি সেমই, যেহেতু থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে সবাই তো ধরেন মোটামুটি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সবাই তো আসলে ধরেন একাডেমিক প্রজেক্ট করে মোটামুটি, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবের প্রজেক্ট করে বা মোবাইলের প্রজেক্ট বা সামথিং মেশিন লার্নিং রিলেটেড মডেল ট্রেনিং এগুলোর প্রজেক্ট। বাট মানে ওইটাই সবচেয়ে বেশি দরকার, যে আমি যে প্রজেক্টই করতেছি ওইটা যাতে ডিরেক্টলি কোথাও থেকে আমি জাস্ট দেখছি বা ওইটা জাস্ট আমি বসায় দিছি, এই টাইপের যদি কিছু হয় তাহলে মানে হইতে পারে যে ওই প্রজেক্টে আসলে নাম্বারটা অনেক বেশি আসবে, বাট মানে জিনিসটা আসলে ভ্যালুয়েবল কিছু না। কারণ মেইন টার্গেট যেটা থাকা উচিত সেটা হচ্ছে যে আমি কতটুকু মানে কোনো একটা প্রজেক্ট থেকে বা আমি যাই করি না কেন ওইটা থেকে আমার বেনিফিটটা কতটুকু হইতেছে। এখন ধরেন আমি একটা ওপেন সোর্স কিছু একটা পাইলাম, এখন ধরেন আমি ডিরেক্টলি এসে ওইটা আমার প্রজেক্ট হিসেবে চালাই দিলাম, এখান থেকে তো আসলে ধরেন আমি বলতে পারবো না এটলিস্ট যখন আমি এসওপি লিখবো বা ধরেন আমি যখন আমার একাডেমিক স্টেটমেন্ট লিখবো যে আমি এই প্রজেক্টটা করছি, এইটা থেকে আমার আউটকাম হতেছে এইটা, তখন আসলে দেখা যায় যে ওই প্রজেক্টরে আমি কিভাবে প্রেজেন্ট করব ওইটাও চিন্তা করার জন্য আসলে অনেক কিছু ভাবা লাগে, যে আমি আসলে ভ্যালুয়েবল আসলে কি করছি। তো আমার মনে হয় যারা ধরেন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, তো একাডেমিক প্রজেক্ট গুলার ডোমেনটা ওইভাবে সিলেক্ট করা উচিত মানে যেটা পরে হেল্প করবে, মেইনলি হচ্ছে সেই ট্রেন্ডিং টেকনোলজি গুলো রিলেটেড। আর সেকেন্ড হচ্ছে ওইটা থেকে আমি ভ্যালুয়েবল কি কি শিখতেছি, মানে আমার আউটকামটা কত আসতেছে, পার্সোনাল গ্রোথটা কি পরিমাণ হইতেছে। এবং সেম জিনিসটা হইতেছে ধরেন কেউ যখন জবে যেতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা মানে কোনো কোম্পানিতে
ইন্টার্ন হিসেবে কাজ করতেছে, সেম জিনিস যে আমার নিজের গ্রোথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই কথা বলতে বলতে একটা কমেন্ট আসছে যে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কি হবে, সরি কেমন ভাবে আগাইতে পারি উচ্চশিক্ষার জন্য। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে উম, একটাই মানে যেটা আমি নিজে ভুল করছিলাম, যে নিজের রেজাল্ট যত বেশি ভালো রাখা উচিত, কারণ ভার্সিটি দেখা যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গিয়েই সবচেয়ে বেশি সবার রেজাল্ট নিচে পড়ে, তারপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সবাই টাইমে তুলে জিনিসটারে। তো সবচেয়ে ভালো হইতেছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালো করে পড়ে রেজাল্টটা স্টেবল রাখা উচিত। এই এই রেজাল্টটা না থাকলে আদার্স জিনিসগুলো প্রচুর বেশি লাগে, এটা একদম হ্যাঁ ট্রু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আদার্স জন্য জিনিস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নিজের একাডেমিক যে কোর্স গুলো আছে ওইগুলাতেই আর কি মেইনলি ফোকাস করা উচিত, ওইগুলার এক্সামের। তোমার এক্সট্রা কিছু করা দরকার নেই, তুমি বাবা তুমি তোমার রেজাল্টটা ঠিক রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পড়াশোনা করা, আর কিছু করা দরকার নেই। আচ্ছা, একটা খুবই মানে তোমার জন্য পার্সোনাল কোশ্চেন হয়ে যায়, আর একটা কমেন্ট হ্যাঁ। যেটা হচ্ছে ভাইয়ের সিজিপিএ কেমন ছিল। উম, আচ্ছা, সিজিপিএ, এই যে যেটা বললাম যে সিজিপিএ এত বেশিও না, আবার দাদা যেটা বলছেন যে বেয়ার মিনিমাম যেটা ধরেন 3.33, এটার নিচেও না। তো এই এর মাঝখানে কিছু একটা। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে, এর মাঝখানে কিছু এর বেশি বলা যাবে না। ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেনে যাই। যে আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে একটু বড় কোশ্চেনটা, যে আসসালামু আলাইকুম ভাইয়া, মাস্টার্স এর জন্য কি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া পসিবল এন্ড কি কি রিকোয়ার্ড, আইএলটিএস এন্ড জেইইতে কেমন রেজাল্ট দরকার ডাটা সায়েন্সের জন্য। আচ্ছা, ডাটা সায়েন্স ফিল্ডটা হইতেছে, তো ধরেন মানে আপনিও জানেন ডাটা সায়েন্স ফিল্ডটা হইতেছে এত বেশি এখন মানে চলতেছে, সবাই আসলে ধরেন ডাটা সায়েন্সের অনেক বেশি প্যাশনেট, বা ডাটা সায়েন্সের একটা সবাই ট্রাই হাইপ করতেছে। আছে, একটা একটা হাইপ তো আছে। এখন এই ক্ষেত্রে প্রথমত হইতেছে ইউএসএ, এটা, আর সেকেন্ড হইতেছে মাস্টার্স। কারণ আমার মনে হয় যে মাস্টার্সে মানে সিএস ব্যাকগ্রাউন্ড, ডাটা সায়েন্স বেশি বড় হয়ে যায়। আমি সিএস ব্যাকগ্রাউন্ডের কথাই বলি। সিএস ব্যাকগ্রাউন্ডে মাস্টার্সে ইউএসএ তে মানে ফান্ডিং পাওয়াটা মোটামুটি অনেক বেশি টাফ। আমি জানি না, হইতে পারে ওনার জন্য ইজি, বা ওনার প্রোফাইল যদি অনেক বেশি রিচ হয় তাহলে হইতে পারে ইজি, বা অসম্ভব কিছু না। বাট আমার মনে হয় একটু টাফ, কারণ মাস্টার্সে ধরেন মানে প্রফেসরদের যে সাইকোলজিটা, মোটামুটি আমি যেটা যতটুকু মানে বুঝতে পারছি, যে উনারা চিন্তা করেন যে আমি ল্যাবে যখন একজন স্টুডেন্ট নিব, তার সাথে আমি কতটা লম্বা সময় থাকতে পারি। আমার মনে হয় এখন একজন মাস্টার্স ইয়েস। স্টুডেন্ট, সে তো আসবেই 2 বছরের জন্য, তাকে আমি সে কি কোর্স ওয়ার্ক করবে আর আমার রিসার্চে সে কি কন্ট্রিবিউট করবে, আর তাকে যে আমি ফান্ড দিতেছি আসলে ফিজিবল না বিষয়টা ওনাদের মনে হয়, ওনাদের ইয়েস। কাছে। তো ইয়েস। এই জন্য আমার মনে হয় যে এই মানে মাস্টার্সে ফান্ডিং পাওয়াটা একটু টাফ, বাট মানে অন্য ফিল্ডে হইতে পারে ইজিয়ার, বাট সিএস ফিল্ডে আসলে অনেক বেশি টাফ আমার মনে হয় পার্সোনালি। আমি একটু ইনক্লুড করি, মানে আমার রুমমেট আর কি মাস্টার্সে এই ডাটা সায়েন্সে ফান্ড পাইছে, মানে ফান্ড সহ আমেরিকাতে মাস্টার্স করতেছে সে। সামার ফান্ড তার ছিল না, সামার সে ইন্টার্নিং করতেছে, এখন সে ব্যবস্থা করছে। সো আমি তার প্রোফাইলটা একটু বলি আর কি, তার আইডিয়ার জন্য। প্রোফাইল হচ্ছে জিআরই 310, আইএলস 7, সিজিপিএ 3.77, পাবলিকেশন আছে 2টা স্কোবাস ইন্টারেস্ট জার্নালে। দেন হচ্ছে সে প্রথমে তার অ্যাডমিশন হয়েছে, মানে কোনো ফান্ডিং টান্ডিং না, অ্যাডমিশনের সময় তার থেকে কিছু টাকা ইউনিভার্সিটি পে করা লাগছে। দেন তার ফান্ডিং এর জন্য আলাদা করে আবেদন করা লাগছে টি এর জন্য। মানে যে কতটা ইনসিকিউর আর কি ফান্ডিংটা, এটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে গ্যারান্টেড ফান্ডিং নাই আর কি, হ্যাঁ, এটাই। তারপর টি এর জন্য সে আবেদন করছে আলাদা করে, আলাদা কাভার লেটার লিখে, আলাদা তার হচ্ছে টিচিং ফিলোসফি লিখে। তারপরে তাকে একটা ফান্ডিং দিছে, ওই ফান্ডটা একটু মাইনাস আছে, নট ফুল ফান্ডেড, ওই ফান্ডও একটু মানে মাইনাস আছে। সো ডেফিসিট আছে, হ্যাঁ। হ্যাঁ, ডেফিসিট আছে। সো মানে তার জিআরই বারবার স্কোর ছিল 156, মানে সুতরাং ওভারঅল বিষয়টা একটু চিন্তা করে দেখা উচিত যে আসলে কতটা কম্পিটিটিভ। হ্যাঁ, মানে ধরেন সবকিছু ঠিকঠাক আছে, বাট ধরেন ওই যে জিনিসটা যে আমি ভার্সিটিতে অ্যাডমিট হইলাম, অ্যাডমিট হওয়ার পরে তারপরে আমি টি এর জন্য অ্যাপ্লাই করছি, বাই চান্স যে ধরেন হয় নাই, ভাইয়ের টিএ হয় নাই, তখন তো সমস্যা। তোমার সমস্যা এখন ভার্সিটিতে তো আমি কিছু টাকা দিয়ে দিছি এডমিট হওয়ার জন্য অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই জন্য ও গ্যারান্টেড ফান্ডিংটা। আরেকটা বিষয় আমি মার্ক করতে ভুলে গেছি, ডাব্লিউএস ইভালুয়েশন করা। হ্যাঁ, আচ্ছা, ডাব্লিউএস হ্যাঁ, ইভালুয়েশনও করছিল সে। আচ্ছা। মানে সব তাহলে দিক আর কি দিয়ে মানে সবকিছু হাই, তাও গ্যারান্টেড ফান্ডিং না, মানে টাফ আর কি। এই ফিল্ডটা আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। এই জন্য মাস্টার্সে ফান্ডিং, গ্যারান্টেড ফান্ডিং পাওয়াটা একটু কষ্ট। সো ফান্ডিং এর চিন্তা করলে আসলে একটু লং টার্ম প্ল্যান রাখা লাগবে, পিএইচডি প্ল্যান রাখা লাগবে আর কি। সে তার প্রোফাইল রেডি করছে 3-4 বছর ধরে। আর ফার্স্ট ইয়ার ও থেকে তো সিজিপিএ কোনো পরিমাণ সে আসলে কম্প্রোমাইজ করে নাই। সিজিপিএ 3.77, দ্যাট মিনস নো কম্প্রোমাইজেশন ফ্রম পাবলিক ওকে, ইউনিভার্সিটি। সো তাহলে ঠিক আছে। তাইলে আর আমরা, ধরেন আমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সিজিপিএ কই যায়, আমরা কোন দিকে যাই, উল্টা পথে হাঁটি। তারপরে আইসা দুইটা, তারপরে জোড়া লাগে। তো মানে এই আইডিয়াটা থাকা উচিত আর কি ক্যান্ডিডেটদের, এই যে ডাটা সায়েন্সে মানে মাস্টার্স এর হ্যাঁ, ক্ষেত্রে। আমি একটা প্রোফাইল বলছি, তো আশা করি আইডিয়া হয়ে যাওয়ার কথা তখন, যে তার কবে থেকে তার সচেতন থাকা উচিত এবং কি লেভেলের প্রোফাইল থাকা উচিত, তারপরে তার সিকিউর হ্যাঁ, ফান্ডিং হবে না, হতে পারে। হতে পারে, হ্যাঁ। ইউনিভার্সিটির নামটা বলে দিই, কলম্বাস স্টেট ইউনিভার্সিটি। মানে আচ্ছা, এটা প্রয়োজনে আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন, সেখানে মাস্টার্সে ফান্ড দেয় ডাটা সায়েন্স, এটা আমি জানি। এছাড়াও হচ্ছে ওই তোমার আগে আরো একজন ছেলে আসছিল আমার ওয়েবিনারের ডুয়েটের, ফারহান নাম, সেও মাস্টার্সে ফান্ড দেয় এরকম কয়েকটা ইউনিভার্সিটির নাম উল্লেখ করছে, তো ওই ওয়েবিনারটা আপনি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। ওকে, তো একটা একটু মানে তোমার সাবজেক্ট রিলেটেড না, একটু অন্য সাবজেক্ট রিলেটেড, তাও কোশ্চেনটা একটু তুলি, আশা করি তোমারও কিছু আইডিয়া থাকবে বিষয়ে। বিএসসি ফিজিক্স থেকে পিএইচডি প্রোগ্রামে সে ট্রিপল ইতে গেলে জিআরই কতটুকু ম্যান্ডেটরি? আচ্ছা। প্রোগ্রামে ট্রিপলিতে গেলে ফিজিক্স থেকে, এইটাতে ধরেন জিআর এর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতেছে এই দুইটা ফিল্ডে কানেক্ট করা। যে হ্যাঁ, মানে এইটা আসলে কনভিন্স করা লাগবে যে এইটাই সবচেয়ে বেশি টাফ। জিআর এর থেকেও মনে হয় বেশি টাফ। যে আমি 4 বছর পড়াশোনা করলাম ফিজিক্সে, আমি কেন ট্রিপলিতে পিএইচডি করতেছি নেক্সট 5 বছরের জন্য। এমন কি হয়েছে আমার সাথে আন্ডার গ্রাজুয়েটে যেটা আমাকে মোটিভেট করছে আমি ফিজিক্সে মানে ট্রিপলিতে সামনের 5 বছর কাটাবো। তো এইটা হচ্ছে মানে প্রথম চ্যালেঞ্জ। আর পিওর সাবজেক্টের ক্ষেত্রে আমি যতটুকু জানি, মোটামুটি আমার এত বেশি আইডিয়া নাই, বাট আমার মনে হয় জিআর এটা ম্যান্ডাটরি। মানে আমি ওয়েভ না, মানে জিআর এটা মাস্ট লাগে ইয়ের জন্য। এবং মোটামুটি ভালো লেভেলের স্কোর লাগে, কারণ ইউএসএ তে ধরেন ভালো ভালো পিএইচডি প্রোগ্রাম যেগুলো আছে সবগুলো দেখা যায় পিওর সাবজেক্টে। কারণ মেইনলি রিসার্চার যারা হয় পিওর সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম রিসার্চের কাজগুলো হয় আসলে একেবারে ফোর লেভেলের সাবজেক্ট। আমরা তো ধরেন অ্যাপ্লাইড সাবজেক্ট, সো আমরা অ্যাপ্লাইড সাবজেক্ট থেকে তারপরে যেতেছি পিএইচডি প্রোগ্রামে। তারপরে মানে ডিরেক্টলি এই টেকনিক্যাল লেভেলের কাজপাতি গুলা করা হয়, বাট পিওর সাবজেক্টে মোস্ট প্রবাবলি জিআরইটা মাস্ট লাগে এবং মোটামুটি ভালো স্কোরই লাগে। আচ্ছা, আমি একটু অ্যাড করি, মানে আমি পিওর সাবজেক্টের, সো এই বিষয়টা আমি বলতে পারবো, আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের। তো হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি তারা হচ্ছে ভাই বোন। তো এখন ঘটনা হচ্ছে যে মানে জেরি লাগে যখন হচ্ছে আমরা হাই ডিমান্ডিং একটা পিএইচডি প্রোগ্রামে যাব, তখন অবশ্যই জেরি লাগবে। যদি হাই ডিমান্ডিং না হয়, যেমন মিড রেঞ্জ ইউনিভার্সিটি বা মিড রেঞ্জ একটু নিচের দিকে যদি আমরা যাই, তখন জেরিটা লাগে না। কিন্তু ঘটনা আছে বুঝতে যে মিড রেঞ্জ অনেক ইউনিভার্সিটিতে জেরি নট রিগার্ড লেখা থাকে, কিন্তু তারা মনে মনে জেরি চায়। তো এই যে মনে মনে জেরি চাওয়ার বিষয়টা অলরেডি অভিষেক উল্লেখ করছে, যে সে নট রিগার্ড থেকে ইমেল দিছে, তারা বলছে তুমি জেরি কবে দিবা। হ্যাঁ, 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 তো- এটাই তো- মানে এটা ওয়েভ না আসলে, এটা আসলে নট রিকোয়ার্ড, বাট দিলে ভালো, তোমার প্রোফাইলটা আর কি বেটার অ্যাটেনশন পাবে এটাই। সো একটা মজার কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা আসলে উত্তর দেওয়া টাফ, তাও তোমার জন্য দিলাম। ইউএসএ তে খালি পিএইচডি তে ফান্ড দেয়? না, এই যে একটু আগে সেটা বললাম যে স্পেসিফিক্যালি বলতে গেলে না, শুধু পিএইচডি তে ফান্ড দেয় না, মাস্টার্সেও ফান্ড দেয়। বাট মাস্টার্স এর ফান্ড দেওয়াটা হইতেছে ফিল্ডের উপর ডিপেন্ড করে। যেমন আমার একটা ফ্রেন্ড যাইতেছে, ও মেবি সিভিলের আর কি। সো ও যাইতেছে ওকলাহোমা স্টেটে। তো ও কিন্তু এমএসএ ফুল ফান্ডেড। সো এমএসএ আচ্ছা, ফুল ফান্ডেড দিতেছে, বাট সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে। সো এমন না যে আসলে ফান্ড দেয় না, অনেক ইউনিভার্সিটি দেয়। বাট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্ড কোনটা,
ইউনিভার্সিটি কোনটা, নিজের ব্যাকগ্রাউন্ড কোনটা, এই তিনটা জিনিসের উপর ইয়েস। ম্যাটার করে। এর নিজের প্রোফাইল কোনটা খুঁজে বের করো হ্যাঁ, নিজের ভাইয়া, তোমার প্রোফাইল প্রোফাইল কোনটা। অনুসারে কোথায় তোমার ফান্ড দিবে। হ্যাঁ, এটাই। খুঁজে বের করতে পারলে তো কোনো কিছু ছাড়াই ফান্ড পাওয়া যায়। জিরো হ্যাঁ, লাগবে না, আইএলটিএস খুঁজে লাগবে বের না। করাটাই আমার মনে হয় সবচেয়ে বড় আর কি জিনিস, যে খুঁজে বের করাটাই মেইন জিনিস, হ্যাঁ, যে কোন ইউনিভার্সিটিতে কি কি লুকিয়ে আছে। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি অনেক অপরচুনিটিস লুকিয়ে আছে, কিন্তু আমরা জানি না অনেক আমরা ইউনিভার্সিটি। জানি না। আমার সাথে আমার ইউনিভার্সিটিতে কয়েকজন মানে টিএ আছে, মানে আমার কথা হয়েছে তাদের সাথে। আহ, তো তাদের জিআরইও নাই, আইএলসও নাই, তারা এমওআই দিয়েই ফুল ফান্ড ব্যবস্থা করছে। তো খুঁজে বের করো, হ্যাঁ, হ্যাঁ, খুঁজে বের করলে অবশ্যই হবে। খুঁজে বের করতে পারলে এটা বের করা যায়। তো আমরা কমেন্ট বক্সের কোশ্চেনগুলো প্রায় শেষ করে ফেলছি। আম, তো এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি অভিষেক। তো তোমার হ্যাঁ। যদি কিছু বলার থাকে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে তুমি বলতে পারো। আর এই তো। আহ, আচ্ছা, প্রথম যেটা, যে এই যে টোটাল যে প্রসেসটা ইউএসএ তে অ্যাপ্লাই করার, এইটাকে মানে সবচেয়ে বেশি রং ডিসিশন হবে কেউ যদি এটাকে পার্ট টাইম হিসেবে চিন্তা করে। কারণ এইটা একটা টোটালি ফুল টাইমের মতো জব। ইভেন ফুল টাইমে আমরা 8 ঘন্টা সময় দেই, এটাতে দেখা গেছে মাঝে মাঝে 8 ঘন্টার উপরেও দেওয়া লাগছে। এবং শুধুমাত্র মোস্ট অফ দা টাইম শুধুমাত্র মানে জিনিসগুলো খুঁজে বের করতে, প্লাস হইতেছে কোন ভার্সিটির কোন প্রোগ্রাম আমার জন্য বেস্ট এটা খুঁজে বের করতে। এক একজন সেকেন্ড হইতেছে প্রফেসরদেরকে, এখন তো অনেকেই মনে হয় প্রফেসর মেলিং দেওয়া শুরু করবেন আশা করি ফল 25-এর জন্য। সো কেউ জেনারিক মানে মেইল দিয়েন না, এটা একটা মানে খুবই খারাপ একটা জিনিস। প্লাস মানে জেনারিক ইমেল দিলে আসলে এটা ওই প্রফেসরের যদিও বা সামান্য ইচ্ছা থাকে, বা ওনার যদি অপরচুনিটি থাকে, তাও কেউ যদি ওই জেনারিক মেল দেয়, কারণ ওনারা আসলে প্রত্যেকদিন অনেক বেশি মেল পান। সো মেল দেখে আসলে বোঝা যায় ওইটা জেনারিক কিনা। সো কেউ একটা নির্দিষ্ট ফরম্যাটে মেল না দিয়ে যে আমি 2000 প্রফেসরকে মেল দিয়ে দিব 1 মাসের মধ্যে, সো এটা যদি কেউ চিন্তা করে তাহলে তার অবশ্যই জেনারিক দেওয়া লাগবে। আর জেনারিক দিলে আসলে মানে রিপ্লাই পাওয়ার চান্সটা অনেক কম। আর থার্ড যেটা হইতেছে যে মানে নিজের গোলটা নিয়ে অনেক বেশি স্পেসিফিক থাকা আর কি, যে আমি যাই করব মানে এই গোলটা মানে আমার নিজের ভীষণ আর কি যতটুকু সম্ভব ক্লিয়ার রাখা। কারণ মোটামুটি এই জিনিসটা অনেক বেশি হেল্প করে। তো এই মোটামুটি আর কি আমার দিক থেকে। আমি মাত্র আমার জার্নি শুরু করব আর কি। সো সবাই আমার জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন, যেহেতু পিএইচডি আসলে একটা লং টার্মের জিনিস। সো সার্ভাইভ যাতে ভালোভাবে করতে পারি আর কি। সো এটাই। পিএইচডি সার্ভাইভ করা কঠিন কাজ, এটা সত্য। হ্যাঁ, তো উম, যাই হোক, যেদিকে ছিলাম সেদিকে কথা বলি যে একটা জিনিস ইনক্লুড করতে চাই, 2000 ইমেল মানুষ কিভাবে লিখে এটা আমি বুঝি না, মানে মানুষ কিভাবে পাঠায়। আর আমি যখন ইমেল আহ, করছি আমার আমার প্রতি ইমেল লিখতে 3 থেকে 4 দিন সময় লাগতো। হ্যাঁ, আমারও আসলে এই এই টাইপেরই সময় লাগে, কারণ একজন প্রফেসরকে কিন্তু পুরোপুরি স্টাডি করা লাগে একটা ইমেল পাঠানোর হ্যাঁ, জন্য। হ্যাঁ, যে উনার তার উপরে উনার এতগুলা পেপার, কোন পেপারটা আমার সাথে যায় এবং কোন পেপারটা যাওয়ার পরে ওই পেপারটাকে আমি কিভাবে মানে নিজের সাথে অ্যালাইন করব, ওই জিনিসটাই মানে অনেক টাফ একটা জিনিস, এবং ওইটাতেই মোটামুটি 1-2 দিন চলে যায়। তো হ্যাঁ। ইমেল ওই জিনিসটা লিখতে তো মোটামুটি অনেক সময় লাগে। প্রথমে আমি প্রফেসর খুঁজে বের করলাম, তারপর আমি দেখবো ওই ইউনিভার্সিটি আমার সাথে রিকোয়ারমেন্টে যায় কিনা, তারপরে আমি প্রফেসরের পেপার পড়বো, আমার ইন্টারেস্টের হ্যাঁ, সাথে মিলাবো, তারপরে আমি একটা লেখা লিখবো আমার পার্সোনাল স্টেটমেন্টে, তারপরে আমি পাঠাবো। 3-4 দিনের ব্যাপার, 8-10 ঘন্টা করে মানে লেখাপড়া করলেও প্রায় 2-3 দিন না পড়লে আসলে এটা ভালোভাবে করা হ্যাঁ, যায় না। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, জায়গায় হ্যাঁ, দুই হ্যাঁ, হাজার এইটাই। ইমেল পাঠাতে গেলে তো কয়েক বছর লাগার কথা। বাট মানে অনেক আমি অনেকগুলা দেখছি আর কি কেস, মানুষজন 1000, 1500, 2000 ইমেল পাঠাইছে। বাট মানে আচ্ছা। এটা মোস্ট অফ দ্য কেস যেটা, যে একটা ফরম্যাট তৈরি রাখে আর শুধুমাত্র দেখে যে ওই প্রফেসর ওই মানে ধরেন ট্রিপলি সার্চ করলাম, আমার হুম, ট্রিপলির জন্য একটা ফরম্যাট বানানো আছে, তো হুম, দেখলাম ওই প্রফেসর ইয়ে কিনা ট্রিপলি ডিপার্টমেন্টে, সো আমি ওনাকে ওইটা সেন্ড করে দিলাম। একজন মানে একজনের একটা লিঙ্কডইনে ইয়ে দেখছিলাম যে উনি আসলে
অনেকগুলো ইমেল পাইছে, যে উনি বলছিল যে আমি আসলে ফলে এই এতগুলো ইমেল পাইছি, বাট সবগুলো ইমেলেই শুধু দেখি যে মানে ও আমার মানে সাথে কাজ করতে চায়, আর হইতেছে ও কি কি করছে এইগুলা আর প্রোফাইল। বাট আমার সাথে কিভাবে রিলেটেড বা আমি কি নিয়ে কাজ করি এগুলো নিয়ে না কোনো কোয়েশ্চেন আছে, না মানে কোনো অ্যালাইনমেন্ট আছে যে কিভাবে অ্যালাইন, এগুলা কিছু নাই। সো এটা একটা রং ডিসিশন আসলে জেনারিক ইমেইলটা পাঠানো। হ্যাঁ, আরো করে কি মানুষজনের, আমি যতটুকু জানি যে নিজের সম্পর্কে বেশি লেখে, প্রবাসী সম্পর্কে কম লেখে। হ্যাঁ 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 তো নিজের সম্পর্কে তো জানার লাভ নাই, নিজে যে ইন্টারেস্টেড এটা জানানো লাগবে। লেখাপড়া করে প্রবাসী সম্পর্কে কথা বলে। হ্যাঁ হ্যাঁ। আর শুধু ইন্টারেস্টেড লিখলে মানে কেন ইন্টারেস্টেড এইটা বেশি ইম্পর্টেন্ট, আমি ইন্টারেস্টেড এইটা বলার চেয়ে। ইয়েস, ইয়েস। কেন ইন্টারেস্টেড, কিভাবে ইন্টারেস্টেড, তার কোন ব্যাপার পরে ইন্টারেস্টেড রয়েছি, ওই ব্যাপারে কোন হ্যাঁ জায়গাটা হ্যাঁ আমি আমার সাথে মিলে, কোন ব্যাপারটার সাথে মিলে আমার হ্যাঁ সময়টা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা খুঁজতে তো অনেক সময় লাগে। তো এইটাই আর কি যে মানে প্রপার আর কি ইমেল পাঠাইলে মোটামুটি 100 150 এমএল ম্যাক্সিমাম 200 এনাফ, এমএল হয়ে যায়। হ্যাঁ enough। এনাফ। 1-200 ইমেল মোর দেন এনাফ। এটা পাঠাইলে পরেই হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। ওকে অভিষেক, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে হ্যাঁ এতক্ষণ থ্যাংক ইউ সময় দাদা। দিয়ে ওয়েবিনারে থাকার জন্য। হ্যাঁ আবার হয়তো দেখা হবে। তোমার ভবিষ্যৎ এই পিএইচডি জার্নির জন্য শুভকামনা রাখছি। হ্যাঁ এই থ্যাংক তো। ইউ। হ্যাঁ দাদা, অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন। আর আপনি যেটা বললেন যে পিএইচডি আসলে অ্যাডমিট হওয়ার চেয়ে পিএইচডি তে সার্ভাইভ করা আরো বেশি কষ্ট। সো সামহাও যাতে আর কি ভালোভাবে সার্ভাইভ করতে পারি আর কি, এটাই। অবশ্যই সার্ভাইভ করে যায়, বাংলাদেশি স্টুডেন্ট অনেকেই সার্ভাইভ করে যায়, তেমন কেউ ড্রপ করে না, আমার যতটুকু আইডিয়া আর কি, আমি যতটুকু দেখেছি। হ্যাঁ এইটাই। ওকে, গুড বাই এভরিওয়ান। আমরা হ্যাঁ লাইভটা ঠিক এখানেই আছে। শেষ করছি।